ঈদ মোবারক। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের খুব চর্চিত একটি বিষয়, বিশেষ করে সোশ্যাল মিডিয়া যদি আমরা খুলি দেখি যে শুধু এই বিষয়টি নিয়েই আলোচনা হচ্ছে। অর্থাৎ গত 21শে মে ইউএসসিআইএস যে পলিসি মেমোটা ইস্যু করেছে, সেই পলিসি মেমো যেটা ইস্যু হয়েছে সেটার ভিত্তিতে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, এইটা নিয়েই মানুষ যেন একটা হুমড়ি খেয়ে পড়েছে, না জানি কি হয়ে যাচ্ছে কি না হচ্ছে ইত্যাদি ইত্যাদি। আজকে সেই বিষয়টি আমরা পরিষ্কার করব। তবে যেহেতু আগামীকাল আমাদের ঈদ, মুসলমানদের একটি বড় ধর্মীয় উৎসব, সেক্ষেত্রে কিছুটা ঈদের শুভেচ্ছা তো আপনাদের সাথে বিনিময় করবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আজকের বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828, এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি মাহফুজুর রহমান। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকে স্বাগত। ঈদ মোবারক। ধন্যবাদ জানা ভাই, এবং ধন্যবাদ টিভিএন 24 কে আমন্ত্রণ জানানোর জন্য, এবং দর্শক শ্রোতাবৃন্দকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আপনাকেও ঈদ মোবারক আবারও। এবং আমি জানি আপনি অনেক ব্যস্ত এবং আগামীকাল ঈদ, তা সত্ত্বেও আমাদের অনুরোধে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনি সংযুক্ত হয়েছেন, যেটা আমি একটু আগেই বলেছিলাম যে 21শে মে যে ইউএসসিআইএস যে পলিসি মেমো ইস্যু করেছে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, সেইটার বিষয়ে আপনার কাছে নানান ব্যাখ্যা আমরা চাইব। তবে তার আগে যেহেতু আগামীকাল ঈদ, সেহেতু একটু দর্শকদের সঙ্গে একটু ঈদের শুভেচ্ছা বিনিময় করতে চাই। সুপ্রিয় দর্শক, রাত পোহালি ঈদ, আর ঈদ মানে আনন্দ, ঈদ মানেই ভালোবাসা, ঈদ মানেই পরিবার, আত্মীয় স্বজন, শৈশবের স্মৃতি আর হৃদয়ের গভীর থেকে উঠে আসা এক অদ্ভুত প্রশান্তি। তবে মুসলমানদের সবচেয়ে বড় দুই ঈদের একটি পবিত্র ঈদ উল আজহা। যদিও এটি শুধু আনন্দের উৎসব নয়, বরং এটি ত্যাগের, আত্মসমর্পণের এবং মানবতার এক অনন্য শিক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মহান ত্যাগের স্মৃতিকে ধারণ করে শত শত বছর ধরে পৃথিবীর কোটি কোটি মুসলমান এই ঈদ পালন করে আসছেন। এই ঈদ আমাদের শেখায় সত্যিকার ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, প্রয়োজনে প্রিয় জিনিসটিকেও মহান এক উদ্দেশ্যে ত্যাগ করতে পারা। আগামীকাল বুধবার পবিত্র ঈদ উল আজহা। সুপ্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় ইউএসসিআইএস এর নীতিমালা স্মারক বা যেটা পলিসি মেমো অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস নিয়ে আলোচনা করব, যেটি নিয়ে এখন সোশ্যাল মিডিয়া সহ ইমিগ্রেন্ট কমিউনিটির মধ্যে চলছে ব্যাপক আলোচনা, সমালোচনা, এমনকি গুজবও। তবে তার আগে অল্প একটু কথা বলবো ঈদের আবেগ নিয়ে, কথা বলবো শৈশবের সেই হারিয়ে যাওয়া দিনগুলো নিয়ে, কথা বলবো জন্মভূমির ঈদ আর প্রবাস জীবনের ঈদের পার্থক্য নিয়ে। কারণ সময় বদলেছে, দেশ বদলেছে, জীবনের ব্যস্ততা বদলেছে, তাই এই ঈদ এলে আজও কোথাও না কোথাও মন ফিরে যেতে চায় সেই ছোট্টবেলার উঠোনে, যেখানে ঈদের সকাল মানেই ছিল নতুন জামার ঘ্রাণ, মায়ের হাতের সেমাই, বাবার সাথে মাঠে ঈদের নামাজে যাওয়া, আর সারা দিন জুড়ে আত্মীয় স্বজনের আনাগোনা। আজ আমরা অনেকেই মাতৃভূমি ছেড়ে হাজার হাজার মাইল দূরে আমেরিকার বিভিন্ন ব্যস্ত শহরে বসবাস করছি। এখানে হয়তো ঈদের ছুটি সীমিত, পরিবারের সবাই একসাথে নেই, গ্রামের সেই কোলাহল নেই, তবু ঈদ এলে হৃদয়ের ভেতর ঠিকই এক অন্যরকম আলো জ্বলে ওঠে। কারণ ঈদ কেবল একটি দিন নয়, ঈদ হচ্ছে অনুভূতি, ঈদ হচ্ছে সম্পর্ককে নতুন করে জাগিয়ে তোলা, ঈদ হচ্ছে ভাগাভাগি করে নেওয়ার আনন্দ, ঈদ হচ্ছে মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা। আর এই শিক্ষার আলো থেকেই আমরা দেখতে পাই প্রবাসে থেকেও কিভাবে ঈদের আনন্দ ধরে রাখছেন আমাদের কমিউনিটির মানুষেরা। নতুন প্রজন্মের কাছে ঈদের প্রকৃত শিক্ষা কিভাবে পৌঁছে দেওয়া যায়, এবং এই ব্যস্ত আধুনিক জীবনে ঈদ আমাদের হৃদয়কে কতটা
এখনও কতটা মানবিক করে তোলে তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার অনন্ত প্রচেষ্টা। সুপ্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছেন এমন একজন অভিজ্ঞ ইমিগ্রেশন অ্যাটর্নি যিনি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস সম্পর্কিত সর্বশেষ তথ্য দেবার পাশাপাশি শেয়ার করবেন তার জীবনে ঈদের স্মৃতি, প্রবাস জীবনের বাস্তবতা আর পারিবারিক বন্ধনের ব্যঞ্জনা নিয়ে। তাই আপনাদের সবাইকে আবারও জানাই ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস দেশে ফিরেই করতে হবে আবেদন, কতটা সত্যি নাকি কতটা গুজব? যারা অ্যাটর্নি মাহফুজুর রহমান, এতক্ষণ আমি একটু ঈদের শুভেচ্ছা দর্শকদের সাথে বিনিময় করেছি এবং আপনার সাথে ঈদ নিয়ে দুই একটি স্মৃতিচারণ করতে চাইব, এবং তার পরপরই আমরা আজকের মূল আলোচনা অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস সেটা নিয়ে কথা বলবো। দর্শকদের প্রশ্ন থাকবে, সেগুলোর তো উত্তর আপনি দেবেনই। তো আমি যেহেতু আগামীকাল ঈদ, আপনাকে এবং আমার দর্শকদেরকে আবারও ঈদ মোবারক জানিয়ে আপনাকে ছোট্ট দুই একটি প্রশ্ন করতে চাই যে ছোটবেলায় ঈদের সকালে ঘুম ভাঙার সবচেয়ে প্রিয় স্মৃতি আপনার কোনটি? নতুন জামা পরা নাকি সেমাই খাওয়া নাকি কোরবানির গরু দেখতে যাওয়া, কোনটি? রানা ভাই, আপনি কিন্তু খুব সুন্দরভাবে যখন বর্ণনা করছিলেন যে ঈদের যে ফিলিংস, যে আমেজটা, তখনই কিন্তু যে ছোটবেলার যে ঈদের যে স্মৃতিটা কিন্তু চলে আসছে বলা যেতে পারে। তারপর আপনি প্রশ্ন করেছেন, এন্ড অবশ্যই এটা একটা কম্বিনেশন, একটা ফিলিংস। যখন ছোটবেলায় ঈদটা খুব মানে এনজয় করা হতো, প্রথমত হচ্ছে আপনার নতুন জামা, তারপর ঈদের নামাজ পড়া, এরপরে আপনার ঈদের যে সেমাই আর অন্যান্য খাবার দাবার, আর বিশেষ করে কোরবানি ঈদে যে কোরবানির গরু কিনার প্রায় সময় কোরবানি হাটে যাওয়া হতো, এবং কোরবানির সেই যে পশুটিকে আপনার স্যাক্রিফাইস করার আগেও কিন্তু অনেক আদর যত্ন করা হতো, খাবার দাবার এবং ওটা ঠিক মতো কেয়ার করা হচ্ছে কিনা এইসব কাজও কিন্তু ইনভলভ থাকতাম। আর ফাইনালি যখন এটার আপনার স্যাক্রিফাইস হয়ে যেত, মানে কোরবানি হয়ে যেত, এরপরও কিন্তু যে মাংস কাটা, এটা একটা অন্যরকম আনন্দ। সেই হিসাবে যে আমেরিকাতে আবার একটু ডিফারেন্ট। এখানে বিশেষ করে কর্মব্যস্ততা এবং কোরবানি। আপনাকে আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে জন্মভূমির ঈদের কথা বললেন, ঈদ আর যে জন্মভূমির ঈদ আর আমেরিকার ঈদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কোথায় অনুভব করেন? কারণ দীর্ঘদিন আপনি আমেরিকাতে আছেন, এখানে কি আনন্দে মানুষে নাকি আবেগে? এখানেও কিন্তু যেটা প্রথম কিন্তু সেরকম এটা করা যেত না, কিন্তু রিসেন্টলি অবশ্যই আপনারাও দেখতে পাচ্ছেন যে আমাদের বাংলাদেশি কমিউনিটি ইজ এ বিগার কমিউনিটি। আমাদের বলা যায় ঈদের জামাত সব জায়গায় খুব বড় আকারে হচ্ছে। এই জিনিসগুলো খুবই আপনার করে টাচ করে, এবং এটা একটা মনে হোমলি জিনিসটা আরো মোর হোমলি মনে হচ্ছে ধীরে ধীরে। যেমন ঈদ যে পশু কোরবানিটা হয়তো বা বাংলাদেশের মতো কালচার এখানে নেই, যে বাসায় এটা আইদার আপনার কোনো ইনস্টিটিউশনে আপনাকে নাম বুক করতে হয়, না হলে কোথাও ফার্মে গিয়ে এটা করে নিয়ে আসতে হয়, সেটা যেটা কনভিনিয়েন্ট হয় সেটা আমরা করে থাকি। আর পাশাপাশি অবশ্যই আপনার ঈদের যে একটা গ্যাদারিং হয়ে থাকে, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং গেস্টের সাথে দেখা সাক্ষাৎ, বাসা যাওয়া আসা, যে এক্সচেঞ্জ, সেই জিনিসটা আমরা মোটামুটি এখানেও আমরা পালন করে থাকি। তো সেই হিসাবে প্রবাসেও কিন্তু যে ঈদের আনন্দটা কিন্তু ওটা আগের মতোই আমরা চেষ্টা করি যে এটা ভাগ বাটোয়ারা করার জন্য। ছোট্ট দুটি আর প্রশ্ন করে আমরা আজকের আলোচনায় চলে যেতে চাই। সেটা হচ্ছে যে ছোট্টবেলায় আমরা যখন ছোট ছিলাম, ছোটবেলায় যে ঈদের সালামি পাওয়ার আনন্দটা সেটা কি বেশি ছিল, নাকি এখন নিজের সন্তান বা ছোটদের সালামি দেওয়ার আনন্দটা বেশি? কোনটা অনুভব করছেন? এটা খুব সুন্দর বিষয় উপস্থাপন করেছেন। অবশ্যই এটা খুবই একটা ছিল, উদ্গ্রীব থাকতাম যে কখন সালামি পাওয়া যাবে, অথবা যেটা মুরব্বীদেরকে সালাম করলে। ঠিক একইভাবে এখনো ফিল করি, অনেক যারা আমাদের ছেলেমেয়েরা আছে এবং আমাদের যে আত্মীয় স্বজনের বাচ্চারা আছে, সালাম করলে যে সালামি দেওয়া, ওরাও কিন্তু মনে করি যে সেই আমরা ছোটবেলায় ফিরে গেলাম, যে যখন তাদের যে চেহারার মধ্যে যে আনন্দের বিষয়টা দেখা যায়। তো আমি বলবো যে একই ফিলিংস, এটা এখানেও দেখা যায় একই ফিলিংস। তো আর একটি প্রশ্ন করে আমরা মূল আলোচনায় যেতে চাই যে আপনাকে যদি বলি একদিনের জন্য, মাত্র একদিনের জন্য আপনাকে ছোটবেলার সেই ঈদে ফিরিয়ে নেওয়া হয়, যদি নেওয়া হয়, তাহলে কোন মুহূর্তটা আপনার নতুন করে বাঁচতে চাইবেন?
সেটা ঈদে অবশ্যই আপনি যেটা বললেন যে মর্নিং এর যে বিষয়টা এটাই সবচেয়ে আনন্দ, এবং বাবা মা এবং ভাই, বাবার সাথে ভাইয়ের সাথে যখন আমরা একসাথে দল বেঁধে ঈদের জামাতে হেঁটে রওনা দিতাম, ওই জিনিসটা সবচেয়ে বেশি মিস করি, এবং ওইটাই সবচেয়ে মনে হয় যেন আনন্দের বিষয়। ওই জায়গাটায় চলে যেতে পারলে মনে হয় অনেক বেশি নিজেকে আপনার ভাগ্যবান মনে করতাম। অনেক ধন্যবাদ জনাব মাহফুজুর রহমান। আপনি যে ঈদের স্মৃতিটা বা ঈদের যে ছোটবেলা থেকে শুরু করে এখানকার কর্মব্যস্ততার জীবনে ঈদের যে যে স্মৃতিগুলো আপনি রোমন্থন করলেন, যেটি বললেন, সুপ্রিয় দর্শক, এটি শুধু একজন অ্যাটর্নি মাহফুজুর রহমানের স্মৃতি রোমন্থন নয়, এটি আমরা এই প্রবাসে, বিশেষ করে আমেরিকাতে যারা আছি বা পৃথিবীর বিভিন্ন দেশে, বাংলাদেশের 1 কোটি মানুষ আমরা পৃথিবীর বিভিন্ন দেশে আছি, এটা প্রত্যেকের অনুভূতি। সুতরাং একজন অ্যাটর্নি মাহফুজুর রহমানের মুখ দিয়ে যে কথাগুলো আমরা বলেছি, যে স্মৃতিচারণটা করেছি, এটি শুধুমাত্র একজন মাহফুজুর রহমানের স্মৃতিচারণ, এটা আমাদের সবার, এই যে কোটি কোটি মানুষ আমরা দেশের বাইরে আছি প্রত্যেককে। সে কারণেই আজকে যেহেতু আগামীকাল ঈদ, এই অনুভূতিগুলো আমাদের কিভাবে কাজ করে শুধু সেটুকু ব্যক্ত করে নিজের ভেতরটাকে একটু উগড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি যে আসলে আমরা যতই চাকচিক্যের জীবনে থাক না কেন, সেই মনটা পড়ে আছে সেই গ্রামের উঠোনে, যেখানে আমি আমার নতুন জামা পরা, মায়ের হাতের সেমাই এবং বাবার হাত ধরে সেই ঈদের মাদগা মাঠে যে সেই উন্মুক্ত জায়গায় নামাজ পড়া, যেটা এখানে আমরা প্রায় পাই না। যদিও আমরা নিউ ইয়র্কে খুব বড় জ্যামাইকা মুসলিম সেন্টারে একটি বিশাল মাঠে বাইরে আনন্দ সহকারে মাঠে নামাজ হয়, সেটি আমাদের ভালো লাগে, কিন্তু তার সংখ্যা খুবই কম। ম্যাক্সিমামই আমরা শুক্রবারে যেরকম নামাজ পড়ি, জামাত করি, ওই রকমই মসজিদের ভেতরেই নামাজ পড়ি, শুধু পার্থক্য এটুকুই যে এটি ঈদের জামাত। তো এই বিষয়গুলো আমরা শেয়ার করতে পেরেছি, আশা করি অনেকেরই ভালো লেগেছে। হয়তো কেউ কেউ একটু খারাপও লাগতে পারে, আপনাদের কিছু করার নেই, কিন্তু বেশিরভাগ মানুষে জানি এই স্মৃতিগুলো আপনারা রোমন্থন করেছেন। জনাব মাহফুজুর রহমান, এখন আমরা একটু মূল আলোচনায় আসতে চাই। সেটি হচ্ছে যে কথাটি বারবারই বলছিলাম, যে গত 21 তারিখে ইউএসসিআইএস যে পলিসি মেমোটা ইস্যু করেছে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস নিয়ে, এইটি নিয়ে খুব তর্ক বিতর্ক চলছে। সোশ্যাল মিডিয়া খুললে তো একদম মানে সত্য মিথ্যা গুজব সব কিছু মিলে সয়লাভ হয়ে গিয়েছে। আসলে কোনটি সত্য, কোনটি মিথ্যে, কোনটি গুজব, মানুষ এটাকে ঠিক মানে পার্থক্য করতে পারছে না। আপনার কাছ থেকে আমি জানতে চাইব প্রথমে যে ইউএসসিআইএস এর এই যে নতুন মেমোটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক বিভ্রান্তি রয়েছে বা তৈরি হয়েছে, প্রথমেই আপনি যদি একটু সহজ করে বলেন যে আসলে কি এই যে নতুন, এটি কি নতুন আইন হয়েছে নাকি এটি পুরনো আইনের নতুন ব্যাখ্যা বা কঠোর প্রয়োগ, এটি আগে ব্যাখ্যা করুন, তারপরে আমরা বিষয়গুলোর ভেতরে ঢুকতে চাই। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ জানা ভাই। প্রথমে বলি যে পলিসিটা আপনার ফ্রাইডেতে আমরা পেয়েছি, আর এটা কিন্তু পলিসিতে কিন্তু আবার সব দিক থেকে কিন্তু পূর্ণাঙ্গ ইনফরমেশন দেওয়া হয়নি। সেটা আসলে সবাইকে একটা ভাবনার একটা সুযোগ দিয়ে দেওয়া হয়েছে এই মেমোরিয়াল ডে উইকেন্ডে। আমিও ভেবেছি 2-3 দিন 4 দিন ধরে, তো সেটাই কিছু আপনাদের সাথে শেয়ার করতে চাই যে পলিসিটা এটা ফার্স্ট অফ অল আপনি যেটা বললেন যে নতুন আইন কিনা, এটা কিন্তু কোনো আইন নয়। এটা যে মেমো, এটা হচ্ছে একটা পলিসি মেমো, এবং যদি যারা এসব ব্যাপারে সজাগ এবং এসব ব্যাপারে কথা বলছে, তারা যদি সেই অরিজিনাল যে মেমোটি ইউএসসিআইএস এর ওয়েবসাইটে আসছে সেটি যদি তারা ওপেন করে, ঠিক এক্স্যাক্টলি নিচে যখন যাবে ওখানে একটা প্যারাগ্রাফ আছে ইউজ, যে এই মেমোটা জারি করেছে এবং এটা কি পারপাসে ইউজ হবে। এটা কোনো ল না, এখানে স্পষ্টভাবে বলা আছে যে এই পলিসিটা শুধুমাত্র ইউএসসিআইএস এর অফিসাররা তারা যখন অ্যাডজাস্টমেন্ট অ্যাডজুডিকেট করবে সেই ক্ষেত্রে তারা এই পলিসিটা একটা গাইডেন্স হিসাবে ইউজ করবে। এটা কোনো লয়ের রিপ্লেসমেন্ট না, এটা কোনো এনফোর্স লয়ের, এটা কোনো আপনাকে সাবস্টিটিউট হিসেবে ইউজ করা যাবে না, এবং তারা স্পষ্টভাবে বলে দিয়েছে যে এই মেমোটা কোনো লিটিগেশনও ইউজ করা যাবে না। সো দ্যাট মিনস এটার ইফেক্টটা চিন্তা করে দেখতে পারেন যে এটা শুধুমাত্র ইউএসসিআইএস এর অফিসারকে গাইডেন্স হিসেবে ইউজ করবে, এবং তারা যে ডিসক্রিশন, যে অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে ইউএসসিআইএস এর,
একটা ডিসক্রিশন, সেই ডিসক্রিশনের রিপ্লেসমেন্ট হিসাবে ইউজ করতে পারবে না। তো এখন আমরা আসি যে পলিসিতে কি পরিবর্তন আসছে। আমরা বলতে পারি যে ইউএসসিআইএস তে তার পলিসি পরিবর্তন এনেছে। সো পরিবর্তনটা তারা ডিক্লেয়ার করেছে বেসিক্যালি এই মেমোর মাধ্যমে, একটা মেমোরেন্ডাম, তাদের ইন্টারনাল মেমোরেন্ডাম, তারা কিভাবে অ্যাডজাস্টমেন্টটা এখানে তারা অ্যাডজুডিকেট করবে। তো তারা একটা কথা বলেছে যে এক্সট্রা অর্ডিনারি সার্কামস্টেন্সেস। এখন যে আপনার 245 এ বিশেষ করে তারা যে মেমোটা জারি করেছে, সেই মেমোটা শুধুমাত্র আইএনএ 245 এ কে টার্গেট করেছে। তো দেখতে হবে যে 245 এর মাধ্যমে কারা এখানে অ্যাডজাস্টমেন্ট করতে পারে। এখানে আরো আপনার অনেক প্রকারের যে 8-10 প্রকারের ক্যাটাগরির লোকজন এখানে গ্রিন কার্ডের জন্য আবেদন করে থাকে, সেটার মধ্যে একটা হচ্ছে 245 এ। সো এই 245 এতে হচ্ছে যারা এদেশে ভিজিটর ভিসায় আসে এবং প্যারোলে আসে, এবং আরো যে নন ইমিগ্রেন্ট ওয়ার্কার ভিসা, H1, L1, J1, এই ধরনের ক্যাটাগরির লোকজন যখন আমেরিকায় আসবে এবং তারা যে অ্যাডজাস্টটা করে, সেই অ্যাডজাস্টমেন্ট হচ্ছে 245 এর আন্ডারে করে। এখন তারা ওই মেমোতে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে যে নো, মেমোতে বলছে যে না, আমরা কংগ্রেসের যে আইন প্রণয়ন করেছিল সেটা আমরা অরিজিনাল ইন্টেন্টে ফিরে যেতে চাই। তা আমি অনেক অ্যানালিসিস করে দেখলাম যে ইন্টেন্টে ফিরে যেতে চাই, তারা কিন্তু ওই যে যেই ক্যাটাগরির কথা আমি বললাম যে F1, B1 এবং H1, L1, তারা ওটার ইন্টেনশনটাকে অ্যাডজাস্টমেন্টের সাথে কানেক্ট করার চেষ্টা করছে যে ওই ক্যাটাগরির লোকজন, ওই ক্যাটাগরি যখন কংগ্রেসে আইন প্রণয়ন করেছে, ওখানকার যে ইন্টেনশন ছিল যে ওরা নন ইমিগ্রেন্ট ক্যাটাগরি, ওরা আমেরিকায় আসবে, ওদের পারপাস সম্পূর্ণ হওয়ার পরে দে গোনা ব্যাক টু দেয়ার হোম। তো সেটা ছিল ইন্টেনশন। সেই ইন্টেনশনটাকে তারা অ্যাডজাস্টমেন্টের সাথে কানেক্ট করার চেষ্টা করছে বিভিন্ন প্রকার তাদের যে রিলেভেন্ট কেস লয়ের মাধ্যমে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে অ্যাডজাস্টমেন্টের যে প্রক্রিয়া আমেরিকাতে এখনো বিদ্যমান আছে, সেটা ডোর এখনো ওপেন আছে, যে কেউ করতে পারে, এবং সেটা আপনার ডিসক্রিশন এখনো তারা অ্যাপ্লাই করবে। তবে ডিসক্রিশনের ক্ষেত্রে তারা বলছে যে ওই ডিসক্রিশনটা এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্সেস হিসাবে ট্রিট করবে। সেই ক্ষেত্রে অথবা তারা এই যে এই প্রশ্নটি আপনাকে আমি করতে চাচ্ছিলাম যে ইউএসসিআই যে বলছে যে এখন থেকে শুধুমাত্র যে এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টান্সেস বা অসাধারণ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ভেতরে স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্ট অনুমোদিত হবে, এই আইনের ভাষায় অসাধারণ এই পরিস্থিতি বলতে আসলে আপনি কি তারা বোঝাতে চাচ্ছে, বা আপনি কি ব্যাখ্যা দেবেন যেটা বলছিলেন? সেটাই বলছিলাম যে শুক্রবারে তারা যে মেমো জারি করেছে সেটা ভাবনার জন্য দিয়ে দিয়েছে সবাইকে, এবং বিভিন্ন রকম সেই তারা যে এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্সেস কথা বলেছে সেটা কিন্তু ডিটেলস কোনো প্রকার তারা নির্দেশনা দেয়নি ইউএসসিআইএস। তো আমরা প্র্যাকটিশনার্সরা এবং যারা সোশ্যাল মিডিয়ায় অনেকে এটাতে পার্টিসিপেট করেছে এবং বিভিন্নভাবে জিনিসগুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করছে। তবে এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্স অবশ্যই এটা ইউজ করা হবে যে অ্যাডজাস্টমেন্টের যে ডিসক্রিশন, যে নেগেটিভ ফ্যাক্টর এবং পজিটিভ ফ্যাক্টর, যেটা ব্যালেন্স করার ক্ষেত্রে ইউজ করা হবে। যে হাই বার্ডেন, যে আপনার এটা অবশ্যই এখানে দরকার বিশেষ করে ওই ক্যাটাগরির লোকজনের, কারণ তাদের ক্ষেত্রে ফার্স্ট অফ অল যে নেগেটিভ একটা তারা ধারণা তৈরি করবে, কারণ তাদের যে ইন্টেনশন ছিল যে বিশেষ করে B1, B2 এবং F1 এর ক্ষেত্রে বিশেষ করে জিনিসটা ধরা হয়। তো সেই ক্ষেত্রে তারা ওই যে কোনো তাদেরকে কেন অ্যাডজাস্ট ডিসক্রিশন অ্যাপ্লাই করবে এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্সেস। তো এখানে আমরা যারা প্র্যাকটিশনার্সরা মনে করি সেই ক্ষেত্রে হতে পারে যে ইকোনমিক ম্যাটার হতে পারে, হেলথ ম্যাটার হতে পারে, যে ফ্যামিলি টাইপ হতে পারে, পাশাপাশি সেফটি, তারা অবশ্যই সেফটির কথা বলেছে। তো সেই ক্ষেত্রে সেফটির কথা যদি যেহেতু আসছে, আমি মনে করি যারা এখানে অ্যাডজাস্টমেন্টের প্রক্রিয়ার মধ্যে আছে, পাশাপাশি অ্যাসাইলাম কেসও তাদের পেন্ডিং আছে, they can raise this flag, this issue, যে তাদের মধ্যে অ্যাসাইলাম কেসও আছে এবং অ্যাডজাস্টমেন্টও আছে। তারা যেহেতু অ্যাসাইলাম করেছে সেই ক্ষেত্রে তাদের সেফটি ইস্যু কিন্তু একটা অ্যাডজাস্টমেন্টের জন্য জরুরি হতে পারে। এখন এখানে কথা হচ্ছে যে আমি যে ক্যাটাগরির কথা বললাম যে তারা টার্গেট করেছে অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কারণ F1, B1, B2 কে অনেক ক্ষেত্রে তারা ডুয়েল ইন্টেন্ট ট্রিট করে না। তবে আমার মতে F1 কিন্তু টেকনিক্যালি কিন্তু ডুয়েল ইন্টেন্ট, কারণ যারা F1 এই দেশে আসে তাদের কিন্তু ওয়ার্ক পারমিট করার সুযোগ থাকে, তারা আবার H1B তে করার সুযোগ থাকে,
তো সেই ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিক্যালি এটা ডুয়েল ইন্টেন্ট। আবার H1B, L1 এগুলো কিন্তু বাই নেচার ডুয়েল ইন্টেন্ট। তো সেই ক্ষেত্রে ওই ক্যাটাগরির লোকজন যদি কোনো স্ট্যাটাস মেনটেন করে অ্যাডজাস্টমেন্টের প্রক্রিয়া যায়, তাদের কেসটা এবং আপনার অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে বর্তমান সময় তারা এই পলিসি চেঞ্জ করলেও। এবং এখন বর্তমানে ওই ক্যাটাগরির লোকজন যখন অ্যাডজাস্টমেন্ট করবে, হয়তোবা তাদেরকে সতর্ক থাকতে হবে এবং অবশ্যই বিজ্ঞ আইনজীবী পরামর্শ নিয়েই তাদের আগাতে হবে, যাতে করে তাদের অ্যাপ্লিকেশনটি কোনো প্রকার নেগেটিভ ইফেক্ট না হয়। এখন আসি কথা ধরি যে তারা যে বলছে যে না কনসুলার প্রসেস হয়ে আসতে হবে এখন থেকে, আসলে এই কথাটার কোনো আইনগত ভিত্তি নাই এটা আমি মনে করি। কারণ হচ্ছে কোথাও কোনো জায়গায় লেখা নাই যে এখানে অ্যাডজাস্টমেন্ট করতে না না হলে তবে কনসুলার প্রসেস করতে হবে। এটা আলটিমেট আপনার কনসিকুয়েন্সেস। যদি ইউএসসিএস কাউকে বার করে যে না F1 এ আসছে তাকে অ্যাডজাস্টমেন্ট দিচ্ছে না, তার তো I-130 অ্যাপ্রুভ হবে যে বোনাফাইড ম্যারেজ থাকবে, কিন্তু তাকে ডিসক্রিপশনটা অ্যাপ্লাই করছে না, তো আলটিমেটলি তাকে তো কনসুলার প্রসেস এর অপশন ওপেন থাকলোই, তাকে ওটা করতে হবে। তো এখন যেটা মিডিয়াতে এবং যে সব জায়গায় যে গভর্নমেন্টের যে আপনার মেকানিজমে যেটা প্রচার করার চেষ্টা করছে যে নো কোনো আর অ্যাডজাস্টমেন্ট এদেশে হবে না, আপনার কনসুলার প্রসেস হয়ে আসতে হবে এদেশে, এটা আসলে টোটালি একটা রং কনসেপ্ট। এবং যারা ইমিগ্রেন্ট হওয়ার প্রার্থী আমেরিকাতে, তাদের মধ্যে একটা ভুল মেসেজ যাচ্ছে এবং যা সবাই একটা আতঙ্কের মধ্যে আছে আমি মনে করি। অনেক ধন্যবাদ বিষয়টি ব্যাখ্যা করার জন্য। আরও কিছু প্রশ্ন আপনাকে করব, তবে তার আগে বেশ কিছু প্রশ্ন ফেসবুকে এসেছে, সেই প্রশ্নগুলো একটু বলে দিতে চাই। এবং অনেকেই তার মধ্যে দেওয়ান মালেক আমাদের সবাইকে ঈদ মোবারক জানিয়েছেন, আপনাকেও ঈদ মোবারক। আক্তার আইরিন তিনি একটা বিষয় চেয়েছেন যে অ্যাসাইলাম ফি পে করার লিঙ্কটা কাইন্ডলি বলবেন, যদি আপনার জানা থাকে মুখস্থ থাকে তাহলে যদি একটু বলেন, তাহলে আক্তার আইরিনের একটু উপকার হয়। আপনার কি জানা আছে? হ্যাঁ অবশ্যই, সেটা অ্যাসাইলাম ফিটা আপনার দু জায়গায় যারা থাকে, ফর এক্সাম্পল যাদের কেস ইউএসসিএস এ পেন্ডিং থাকে এবং যাদের কেস আপনার ইউআইআর সিস্টেম যেটা কোর্টে পেন্ডিং থাকে, দু জায়গায় দু রকম ভাবে পে করতে হয় অ্যাসাইলাম ফিস। তো সেক্ষেত্রে আপনার যাদের ইউএসসিএস এ পেন্ডিং থাকলে এটা খুব সিম্পল, গুগলে আপনার ইউএসসিএস অ্যাসাইলাম ফিস এই তিনটা অক্ষর লিখলে কিন্তু ওনাকে একদম পারফেক্ট ওই লিঙ্কে নিয়ে যাবে। একইভাবে যদি কোর্টে কেস পেন্ডিং থাকে, একইভাবে ইউআইআর পেমেন্ট পোর্টাল এই তিনটা ওয়ার্ড লিখলেই কিন্তু আপনার তাকে প্রপার লিংকে নিয়ে যাবে, ওখানে উনি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্টটা করতে পারবে। অনেক ধন্যবাদ আক্তার আইরিন। যদি আপনি লিখে থাকেন লিখবেন, না হলে পরবর্তীতে অনুষ্ঠানটি যদি আবার দেখেন তখন যে কথাগুলো বললেন উনি যেখানে যেখানে পে করতে পারবেন সেগুলো আপনি নিশ্চয়ই পাবেন এবং সেভাবে দিতে পারবেন। আমরা টেলিফোনে যাওয়ার আগে একটি প্রশ্ন ফেসবুক থেকে নিতে চাই। হোসেন সরকার ঈদ মুবারক জানিয়েছেন, আপনাকে ঈদ মুবারক। তিনি বলছেন F4 ক্যাটাগরিতে ইন্টারভিউয়ের সময় কি কি ডকুমেন্টস আপলোড করতে হয় এবং ইন্টারভিউ টেবিলে নিয়ে যেতে হয়, এই নিয়ে একটা অনুষ্ঠান করলে বর্তমান পরিস্থিতি অনেক আচ্ছা আপনি অনুষ্ঠানের কথা বলছেন, নিশ্চয়ই আপনার এই অনুরোধ আমরা ভবিষ্যতে রাখবার চেষ্টা করব। আমরা একটু টেলিফোনে যাই, তারপরে এসে সাকিব আহমেদ, মঈন আর অনেকেই প্রশ্ন করেছেন, নাজমুল হাসান প্রিন্স, আপনাদের উত্তর দেব। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি জহিরুল ইসলাম হিল সাইড থেকে বলতেছি। জি, রানা ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে বলতে গেলে বিনা পয়সায় দেওয়ার জন্য। টিভিএন 24 সবসময় কমিউনিটির মানুষের পাশে আছে। হ্যাঁ অবশ্যই, টিভিএন 24 এখন তো আমাদের সবার ফেমাস হয়ে গেছে। জি, দোয়া করি আরো ইনশাআল্লাহ আরো এগিয়ে যাবে। জি, মাহফুজ স্যারকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। জি, এবং দেশে ও বিদেশে প্রবাসী যারা আছেন সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। আপনি একটু প্রশ্নটি করুন, অনেক দর্শক আছে আমাদের লাইনে। আমার প্রশ্নের উত্তর অলরেডি উনি বলছেন, তারপরও আমি ছাত্ররা যেহেতু আতঙ্কে আছে, স্টুডেন্টরা, তার জন্য যারা EB3 অ্যাপ্লাই করছে বা EB2 অ্যাপ্লাই করছে, তারাও কি এই সমস্যার মুখোমুখি হবে কিনা, এটাই প্রশ্ন। আপনার অনেক ধন্যবাদ জহিরুল ইসলাম। অ্যাটর্নি মাহফুজুর রহমান। হ্যাঁ, এখানে যেটা ওটা মিস করেছে আমার বক্তব্যে, যেটা হ্যাঁ এমপ্লয়মেন্ট বেস যে ক্যাটাগরিগুলো আছে ওটাও কিন্তু যে 245 এর আন্ডারে পড়ে যায়।
সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তারা বিশেষ করে EB3 EB2 লোকজন যেটা বলছিলাম যে যদি L1 H1B থেকে তারা সুইচ করার চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু তাদের যে ডিসক্রিশনের ক্ষেত্রে নেগেটিভ ইমপ্যাক্ট পড়ার সম্ভাবনা খুবই কম আমার কাছে মনে হয়। একই রকম উদ্বেগ আছে যারা অ্যাজাইলামকে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে, যদি এটি একটু পরিষ্কার করেন। এখানে আপনার যারা অ্যাজাইলাম করেছে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এখানে যে মেমোতে কিন্তু স্পষ্টভাবে বলেছে যে এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্স এন্ড সেফটি রিজনে তারা এখানে ক্লেম করতে পারে, ডিসক্রিশনটার জন্য তারা আবেদন করতে পারে, তাদেরকে ফেভারেবল হবে। তো আমার কাছে যেটা মনে হয় যদি কারো গুড অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন থাকে এবং পাশাপাশি যদি তার অ্যাডজাস্টমেন্টের সুযোগ থাকে, ফর এক্সাম্পল ইমিডিয়েট রিলেটিভস এর মাধ্যমে, ইউএস সিটিজেন স্পাউসের মাধ্যমে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সেই ফ্ল্যাগটি রেজ করতে পারে যে লুক অলরেডি ফাইল অ্যাসাইলাম এবং দেশে ফিয়ার আছে এবং নো ওয়ে টু গো টু দি কনসুলার প্রসেস। এখানে সেক্ষেত্রে অবশ্যই তিনি কিন্তু সেই ক্ষেত্রে এটাও ক্লেম করতে পারে যে এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্স, যে এখানে তাদের ডিসক্রিশনটা অ্যাপ্লাই করার জন্য আবেদন করতে পারে। এখানে আরো দুইটা কথা বলতে চাই। ফর এক্সাম্পল যে তারা বলছে যে ইউএসসিআইএস যে এখানে যে বর্তমানে যদি তারা কেউ অ্যাডজাস্টমেন্ট করে যে এখানে আনলফুল প্রেজেন্স, সেটাকে তারা নেগেটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করবে। ফর এক্সাম্পল যে যারা ইমিডিয়েট রিলেটিভস, মনে করেন ইউএস সিটিজেনের স্পাউস এবং ওভার 21 চাইল্ডের প্যারেন্টস, তারা তো এখানে ইমিডিয়েট রিলেটিভস এবং এখানে অ্যাডজাস্টমেন্টের জন্য এলিজিবল নো ম্যাটার হোয়াট। তারা যদি এখানে আনলফুল প্রেজেন্স থাকে এবং ইলিগাল ওয়ার্ক মানে আনঅথরাইজড ওয়ার্কও করে, তারাও কিন্তু এখানে আপনার অ্যাডজাস্টমেন্টের জন্য এলিজিবল। সেটা কিন্তু 1980 সালের বিআইএর একটা কেস দেওয়ার মাধ্যমে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে যদি এখানে আনলফুল প্রেজেন্সও থাকে স্টিল কিন্তু ও এখানে এলিজিবল অ্যাডজাস্টমেন্টের জন্য। এখন এই মেমোতে যদি তারা কিভাবে এটাকে তারা অ্যাডজাস্ট করবে, এখন যদি কাউকে যদি নেগেটিভ ফ্যাক্টর ধরে যে নাও যারা এখানে আনলফুল প্রেজেন্স, ফর এক্সাম্পল যারা অ্যাসাইলামে আছে তাকে তো টেকনিক্যালি আনলফুল প্রেজেন্স ধরা হয় অনেক ক্ষেত্রে, ওটা যদি অ্যাপ্লাই করতে যায় সেক্ষেত্রে কিন্তু সরাসরি তারা কিন্তু তাদেরই যে সুপিরিয়র যে আইনের যে প্রতিষ্ঠান সেটারই কিন্তু তারা কিন্তু একটা সরাসরি কন্ট্রাডিকশনে চলে যাবে। অতএব আমার কাছে মনে হয় না যে এই পলিসি তারা কতটুকু অ্যাপ্লাই করতে পারবে ইন ফিউচার প্র্যাকটিক্যালি সেটা। আর পাশাপাশি যদি এখানে যে পলিসির যে কথা বলছে তারা যদি এই যে ডিসক্রিশনটা যদি আরবিট্রারিলি যদি তারা অ্যাপ্লাই করে, ভালো কথা যে এখানে যে অ্যাডজাস্টমেন্টের যে ল আছে সেটা হচ্ছে যে ডিসক্রিশন, এই ডিসক্রিশনের হচ্ছে আপনার নো রিভিউয়েবল। ফর এক্সাম্পল তারা সেটা ম্যান্ডামাসের জন্য রিভিউয়েবল না, কিন্তু ডিসক্রিশনের যে রিজনটা সেটা যদি আরবিট্রারিলি তারা অ্যাপ্লাই করে সেটা কিন্তু রিভিউয়েবল, সেটা ম্যান্ডামাসের পথ কিন্তু ডোর কিন্তু খোলা আছে। এখন কাউকে যদি সেভাবে যদি আপনার যে প্রপার যে আইনগত যে প্রক্রিয়া এবং ডিউ প্রসেস থেকে বঞ্চিত করা হয় যে এই প্রক্রিয়ার মাধ্যমে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তার ফাইনাল ডোর কিন্তু ম্যান্ডামাসের অপশন রয়েছে, এখানে হায়ার কোর্টে সু করেও কিন্তু সে তার গ্রিন কার্ড পেতে পারে সেক্ষেত্রে। অনেক ধন্যবাদ জহিরুল ইসলাম। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং বাড়তি প্রশ্ন আমি করেছিলাম সেটির উত্তর আমরা পেয়ে গেছি। আশা করি যারা অ্যাসাইলাম আবেদন করেছেন যে ভয়ের মধ্যে আছেন, ভয়ের কোনো কারণ আছে বলে মনে হয় না। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শককে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার নানাখান থেকে বলতেছি, আমার নাম মোহাম্মদ হালালুদ্দিন। জি, মোবাইলটা কানে নিয়ে কথা বলেন, আর যদি স্পিকারে দেওয়া থাকে স্পিকারটি দয়া করে বন্ধ করুন। জি জি জি, আমি আপনার সিটিজেন পরীক্ষা দিতে আমি পাস করছি, আমার সেরেমনি লেটারও দিতে, বাট আনফরচুনেটলি আজকে আমি মেসেজ পাইছি যে আমার সেরেমনি উইল বি ক্যান্সেল, ওরা রিশিডিউল দিবে বলছে। এখন আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড আছি, কি করব? আপনার কথা ঠিক মতো শুনতে পাইনি। সম্ভবত আপনি সিটিজেনশিপে পরীক্ষা দিয়েছেন, ওতে ডেট দিয়েছিল কিন্তু ওত হয়নি, এখন কি করবেন? ডিসঅ্যাপয়েন্টেড আছেন, এটাই প্রশ্ন? না, ওতে ডেট পাইছি বাট ওটা ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল হয়ে গেছে, এই যে এখন আপনার কি করণীয় আছে, এই তো? জি জি জি, অনেক ধন্যবাদ জনাব রশিদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। এক্ষেত্রে উনি ইউএসসিআইএস এর সাথে সরাসরি যোগাযোগ করতে পারে, যে আপডেট জানতে পারে যে কখন আবার স্কেডিউল করা হবে। যদি দেখা যায় তারা আনলিমিটেড টাইম কোনো রেসপন্স করছে না, হোল্ড করে রাখছে,
120 ডেজ পার হয়ে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু ওনার জন্য অপশন রয়েছে ম্যান্ডামাস আপনার ডিস্ট্রিক্ট কোর্টে গভর্নমেন্ট এগেন্সে সু করতে পারে। সু করলে অবশ্যই কিন্তু অনেক ক্ষেত্রে আপনার ডিস্ট্রিক্ট জাজ ডেকে এনে কিন্তু সরাসরি ওনাকে কিন্তু ন্যাচারাইজেশন সার্টিফিকেট ইস্যু করে দিতে পারেন। অনেক ধন্যবাদ রশিদ সাহেব, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা একটু ফেসবুকে যাই। আহমেদ খোকন, আপনি দেখছেন, আপনাকে ঈদ মুবারক। সাকিব আহমেদ তিনি সিজ দিয়ে একটি প্রশ্ন করেছেন। তিনি বলছেন যে স্পেশাল ইমিগ্রেন্ট জুবিনাইল, যেটা সিজ আমি বললাম, মে 2025 অ্যাপ্রুভড, মাই আই 360 প্রায়োরিটি ডেট জানুয়ারি 2025। আমি জুনে G325A অ্যাপ্লাই করেছি বাট ডিনাইড করেছে। এখন আবার জানুয়ারি 2026 অ্যাপ্লাই করেছি। এখন কি ডেফার্ড অ্যাকশন অ্যাপ্রুভড হবে? I360 ফিঙ্গারপ্রিন্টস দিয়েছি, ডেফার্ড অ্যাকশন অ্যাপ্রুভড হলে কি ওয়ার্ক পারমিট পাবো? এ ব্যাপারে আপনার কি মন্তব্য? বুঝতে পেরেছি উনি কোন বিষয় প্রস্তাব করেছে, যেটা সিজে স্পেশাল ইমিগ্রেন্ট ফর জুভেনাইল স্ট্যাটাস। সেক্ষেত্রে ওনার অ্যাপ্রুভাল পেয়েছে, পাশাপাশি ডেফার্ড অ্যাকশনের জন্য আবেদন করেছে, একবার ডিনাই করেছে, আবার আবেদন করতে কোনো বাধা নাই। যদি উনি পরেরবার সাকসেস হয়ে থাকে অবশ্যই সেক্ষেত্রে উনি এমপ্লয়মেন্ট অথরাইজেশনের জন্য যোগ্য হবেন, এবং পাশাপাশি ওনার যখন প্রায়োরিটি ডেট আসবে তখন উনি অ্যাডজাস্টমেন্টের জন্য আবেদন করতে পারবে। অনেক ধন্যবাদ সাকিব আহমেদ, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। মইনু আরঙ্গজেব, পৃথিবীতে সকল মুসলমান ভাই বোনদেরকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনাকে ঈদ মোবারক। নির্ঝর আক্তার তিনি বলছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আই অ্যাপ্লাই মাই সেকেন্ড হাজব্যান্ডস, হি ওয়াজ অ্যাটেন্ডেড সেকেন্ড টাইম ইন্টারভিউ 30th October 2025. After that, consular officer tell for waiting, they will email or call. After 6 months, 25 days later, yesterday, they email, they said they return petition USCIS. Now what I do, please advise me. এ ব্যাপারে আপনার কি পরামর্শ আছে? এটা বুঝতে পেরেছি, এটা একটা টিপিক্যাল সিচুয়েশন, যখন কনসুলার প্রসেস কোনো কেসটি তারা অ্যাপ্রুভ করবে না যে কোনো কারণে হোক, ওদের ডিনাই করেছে, তখন তারা ওই পিটিশনটি, ইট মিনস হচ্ছে I-130 পিটিশনটি, এটা টেকনিক্যালি USCIS হয়ে ন্যাশনাল ভিসা সেন্টার হয়ে ঢাকায় গিয়েছিল। তারা যেহেতু কেসটি অ্যাপ্রুভ করছে না এবং তারা এটা আবার পুনরায় USCIS এ পাঠানোর ব্যবস্থা করবে, সেটাই এটার যে চিঠিটার মিনিং হচ্ছে এটাই। যখন USCIS এ আসবে তখন কিন্তু তারা ইচ্ছা পিটিশনারকে আরেকটা চিঠি তখন পাঠাবে যে ইন্টেন্ট টু রিভোক অথবা ডিসিশন, যে কেন তারা ওই I-130 ডিনাই করছে। সেক্ষেত্রে কিন্তু যে পিটিশনারের কিন্তু আবার সুযোগ থাকবে ওটা রেসপন্স করার এবং আপিল করার, এবং সেক্ষেত্রে যদি উনি যে সব ল্যাকিংস আছে সেটা ওভারকাম করার সুযোগ থাকবে। অনেক ধন্যবাদ নির্ঝর আক্তার, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সাইফুল ইসলাম তিনি বলছেন তার ডিকিউ নভেম্বর 2022 F2A স্পাউস ক্যাটাগরির কবে নাগাদ ইন্টারভিউ শুরু হতে পারে? ডিকিউ নভেম্বর 2022 F2A। F2A আপনার এখন যেটা 24 সালে সম্ভবত জানুয়ারি ফেব্রুয়ারি চলছে, ওদের যে প্রায়োরিটি যে এখন ফাইনাল অ্যাকশন ডেট, যেহেতু 22 সালে আমার মনে হয় খুব কাছাকাছি আছে। F2A তো দেখা যাচ্ছে যে এবারকার ভিসা বুলেটিনও 5 মাস এগিয়েছে, 1 জানুয়ারি 2025 ফাইনাল অ্যাকশন। রাইট, হ্যাঁ, অনেক দ্রুত চলে আসছে জুন মাসের বুলেটিনে। তো সেক্ষেত্রে হয়তো যে কোনো সময় পেতে পারে, যদিও তারা বুলেটিন শো করছে বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বেশ আপনার ধীর গতিতে আগাচ্ছে। এটার একটা অন্যতম কারণ হতে পারে, যদিও ওয়ার্ল্ড ওয়াইড তারা সেই আপনার ফাইনাল অ্যাকশন ডেট এগিয়ে গিয়েছে, হয়তো বাংলাদেশের ক্ষেত্রে তারা কিন্তু হয়তো স্লো রয়েছে, কারণ বাংলাদেশের যে ভিসাগুলো তারা অলরেডি তারা অ্যাকোয়ার করে ফেলেছে, যেটা কারণ এটা নির্দিষ্ট সংখ্যক একটা প্রতি বছর, এবং এটা একটা প্রতিটা কান্ট্রির জন্য নির্দিষ্ট করা থাকে। তো অ্যাকর্ডিংলি যে যখন ডিকিউ হয়েছে সেইভাবেই তারা কিন্তু ইন্টারভিউ স্কেডিউল করবে সিরিয়ালি।
অনেক ধন্যবাদ। আশা করি আপনার উত্তর পেয়েছেন সাইফুল ইসলাম। রুমেল দে তিনি বলছেন যে হোয়াট অ্যাবাউট EB2 NIW ন্যাশনাল ওয়েবার ইন্ডাস্ট্রি ওয়েবার উই ডু নিড টু গো থ্রু কনসুলার প্রসেসিং। না, যেটা আমরা অলরেডি একটু আগে বললাম আমরা। যদিও তারা 245A আন্ডারে পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি যেটা বলছেন যে হোয়াট ইজ এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্সেস, সেটা কিন্তু অনেকেই কিন্তু ব্যাখ্যা করছে যে না, যদি কোনো অ্যাপ্লিকেন্ট যদি আমেরিকার ন্যাশনাল ইন্টারেস্টে অবদান রাখবে এরকম কোনো সিচুয়েশন দেখাতে পারে এবং কোনো ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন করতে পারবে আমেরিকার জন্য, তো EB2 NIW কুড বি দ্য আইডিয়াল ক্যান্ডিডেট। তারা কিন্তু যখন দেখাবে যে তাদের যে স্কিল সেটা ওই অ্যাপ্লিকেশন নেচারই এরকম যে NIW যে ইন্টারেস্ট ওয়েভার করবে তার একটা স্পেশাল স্কিল, যেটা কিনা আমাদের আমেরিকান ন্যাশনাল ইন্টারেস্টের জন্য, এবং তাকে যদি আবার কনসুলার প্রসেস হয়ে আসতে হয়, এটা ঢিলে এবং সবকিছু মিলিয়ে ন্যাশনাল ইন্টারেস্টের ক্ষতি হবে, সেটা যদি প্রুভ করতে পারে অবশ্যই সেটা সাকসিড হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এই ক্ষেত্রে। অনেক ধন্যবাদ। আর একটি প্রশ্ন আমরা ফেসবুক থেকে নিয়ে একটু টেলিফোনে যাব। নাজমুল হাসান প্রিন্স তিনি বলছেন যে অ্যাসাইলাম চলাকালীন ফোনে বিয়ে করি এবং পরবর্তীতে ওয়াইফের সাথে নেপালে দেখা করার পর আমি গ্রিন কার্ড পাই। এরপর আমার ওয়াইফের জন্য I-130 পিটিশন ফাইল করেছি। প্রায় 14 মাস পার হয়ে গেছে কিন্তু এখনও কোনো আপডেট নেই। আমার ক্ষেত্রে সাধারণত আর কতদিন সময় লাগতে পারে, একটু পরামর্শ দিলে উপকৃত হব। গ্রিন কার্ডের মাধ্যমে স্পাউসের জন্য পিটিশন করলে একটু সময় লাগে, এভারেজ 2 থেকে 2.5 বছর সময় লাগে এটা USCIS থেকে অ্যাপ্রুভাল পেতে। তো যেহেতু 15 মাস হয়েছে, আমার মনে হয় ওনাকে আরো কিছু সময় অপেক্ষা করা লাগতে পারে। অনেক ধন্যবাদ নাজমুল হাসান প্রিন্স, আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, ওয়ালাইকুম জি। ওই যে আমি ওই যে আমার N400 যে কথাটা বলছি আর ওটা আমি শুনি নাই, বা আমি ইউটিউবে সার্চ করে আমি খুব আপনি রশিদ সাহেব বলছেন মানে যে আপনি সিটিজেনশিপে পরীক্ষায় পাশ করেছেন কিন্তু ওদের ডেট ক্যান্সেল হয়ে গেছে, এখন কি করবেন সেটাই তো? জি 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 জি, ওটা তো বললাম। তো আপনার একটু বলুন অ্যাটর্নি মাহফুজুর রহমান। ক্যান্সেল হয়েছে, উনি USCIS এ যোগাযোগ করতে পারে এটা আবার রিস্কেডিউল করার জন্য। যদি USCIS কোনো প্রকার সাড়া না দিয়ে থাকে এবং কোনো রেসপন্স না পেয়ে থাকে, ওনার জন্য অপশন থাকবে রিট অফ ম্যান্ডামাস। এটা ডিস্ট্রিক্ট কোর্টে উনি গভর্নমেন্ট অ্যাক্ট সু করতে পারে, করলে উনি আইদার USCIS ওনার জন্য আপনার অ্যাকশন নিতে পারে, মানে আপনার রিস্কেডিউল করতে পারে, আর নাহলে অনেক সময় ফেডারেল জাজ কিন্তু হিয়ারিং এ ডেকে এনেও কিন্তু ওনাকে ওথ করে সিটিজেনশিপ বানিয়ে দিতে পারে। অনেক ধন্যবাদ রশিদ সাহেব, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, লাইনটা বোধহয় কেটে গেছে। ফজলে হাসান মুনিম তিনি বলছেন যে আমি A4 থেকে AOS এর আবেদন করেছি, আমার ডেট কারেন্ট, আমার এখন কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত? ইন্টারভিউ এখনো হয়নি, আমি F1 এ আছি। F1 এ আছে। না, ঠিক আছে, যেটা বলছিলাম যে এখন এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্সেস যে বেশ কতগুলো এলিমেন্ট অথবা ওনাকে শো করতে হতে পারে, এখন এটার এখনো কোনো প্রপার গাইডেন্স দেখা যাচ্ছে না। ফর এক্সাম্পল যে ফাইন্যান্সিয়াল হার্ডশিপ হতে পারে, আপনার কোনো মেডিকেল যে সাইকোলজিক্যাল হার্ডশিপ হতে পারে। আমি আব্দুল্লাহ মাহমুদ, পাশাপাশি ফ্যামিলি টাই, তো এই এবং পাশাপাশি ওনার যে গুড মরাল ক্যারেক্টার, কখনো কোনো প্রকার ভায়োলেশন নাই, তো এই জিনিস ওভারঅল জিনিসগুলো কিন্তু ওনার যে ডিসক্রিপশন অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে হেল্প করবে, সেইভাবে ওনাকে আগাতে হবে। অনেক ধন্যবাদ ফজলে হাসান মুনিম, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। আর একটি প্রশ্ন ফেসবুক থেকে নিয়ে আর দিতে পারবো না, তারপর টেলিফোনে যাব। সুরজ তিনি বলছেন আমি গত বছরে অ্যাসাইলাম ফি দিয়েছি, এখন আমাকে কি এবছরও ফি দিতে হবে? আমার মামলাটা অনলাইনে দেখা যাচ্ছে না, ফি দিতে হবে কিনা আবার? দ্যাট মিনস হচ্ছে ওনার কেসটি USCIS এ পেন্ডিং আছে। এখন বর্তমান যে ল সেটার মাধ্যমে যাদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে প্রতি বছর তাদেরকে কিন্তু এটা আপনার অ্যাসাইলাম অ্যানুয়াল ফি প্রদান করতে হবে, যে $102 এখন যে অ্যানুয়াল ফি। অনেক ধন্যবাদ সুরজ, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি বললেন যে সর্বক্ষেত্রেই নয়, অর্থাৎ
কোন কোন ক্ষেত্রে, অর্থাৎ এই যে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস যেটার মেমোটা ইস্যু করা হয়েছে, যেটা অনেকেই মনে করছেন যে এখানে বা নানান রকম শাখা প্রশাখা গজিয়েছে, সেক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই যে ব্যতিক্রমটা কার? মনে করুন যে যাকে যেতেই হবে তার ক্ষেত্রেও ব্যতিক্রম কি আছে? না, যাদেরকে যেতেই হবে, যেটা বলছিলাম যে মেমোর মাধ্যমে তারা যে আপনার ডুয়েল ইন্টেন্ট এবং নন ডুয়েল ইন্টেন্টের বিষয়টাকে অ্যাডজাস্টমেন্টের সাথে মিক্সড আপ করার চেষ্টা করছে, যে কংগ্রেসের ইন্টেন্ট ছিল যে তাকে চলে যেতে হবে, তাদের ক্ষেত্রে ছিল, এবং অ্যাডজাস্টমেন্টের জন্য যারা এলিজিবল, অ্যাডজাস্টমেন্টের যে ল যখন প্রণয়ন করেছে ওরকম কোনো কোথাও লেখা নাই যে তোমাকে ব্যাক করতে হবে। এখানে স্পষ্ট লেখা আছে যে যারা এখানে প্রপারলি এখানে আসছে, অ্যাডমিশন নিয়েছে, প্যারোলে আসছে, তাদেরকে এখানে অ্যাডজাস্টমেন্ট করতে পারবে এবং অ্যাটর্নি জেনারেল সে ডিসক্রিপশন অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে যেটা আমরা যে আলোচনা করছি 245 এর আন্ডারে। যে 245 এর মাধ্যমে আরো অনেকগুলো সাবসেকশন রয়েছে, ওখানে বিশেষ করে যে অ্যাজাইলাম যারা গ্রান্ট হয়েছে এটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে। অনেকের মধ্যে কনফিউশন চলে আসছে যে সর্বোপরি অ্যাডজাস্টমেন্টই যেন এটার মধ্যে বাধা পড়ে গেছে এবং সবাইকে কনসুলার প্রসেস হয়ে আসতে হবে, ল চেঞ্জ হয়ে গেছে। এটা আসলে একদম সঠিক নয়, কোনো প্রকার ল চেঞ্জ হয়নি। যেমন অ্যাজাইলাম গ্রান্টেড, তারা নিশ্চিত আমেরিকা থেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবে, তারা গ্রিন কার্ড পাবে, তাদের ক্ষেত্রে এই পলিসির কোনো ইফেক্ট নেই। এখানে পজিটিভ নেগেটিভ ফ্যাক্টর এখানে কোনো কিছু, তারা অ্যাজাইলাম গ্রান্ট হয়েছে, যদি তাদের যে ক্রাইটেরিয়া ম্যাচ করে তারা গ্রিন কার্ড পাবে। ইউ ভিসা যারা এখানে দাঁড়িয়ে আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে তাদের দেশে ফিরতে হবে না। টি ভিসা, পাওয়া, সিজ, everybody can adjust without any effect of this latest policy. এই পলিসিতে তাদের কোনো ইফেক্ট হবে না, তারা নিশ্চিতভাবে আগের মতোই এখানে তারা অ্যাডজাস্টমেন্ট আবেদন করতে পারবে এবং তাদের যে নরমাল যে ডিসক্রিপশন, যে জেনারেল ডিসক্রিপশনের মাধ্যমে তারা এখানে গ্রিন কার্ড পেতে পারবে। তাদের কনসুলার প্রসেসের প্রশ্নই আসে না তাদের ক্ষেত্রে। অর্থাৎ যে ক্ষেত্রে আমরা জানি যে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাসটা অর্থাৎ স্টুডেন্ট, ট্যুরিস্ট, ওয়ার্ক ভিসায় যারা আছে তাদের ক্ষেত্রেও সেক্ষেত্রেও যথেষ্ট ব্যত্যয় থাকবে। যদি তারা হার্ডশিপ প্রমাণ করতে পারে যে সেখানে যাওয়া সম্ভবপর নয়, সেক্ষেত্রেও নিশ্চয়ই এই ব্যত্যয়গুলো থাকবে। তো আজকে আমাদের হাতে সময় নেই, সময় ধরতে বাধার সময় সীমানা টপকানো কঠিন, সেখানে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আমরা আরও কথা বলবো, আগামী শুক্রবারও এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, আপনাদেরকে সেই প্রতিশ্রুতি আমরা দিতে পারি। তবে আজকে যেহেতু হাতে সময় নেই, আগামীকাল ঈদ, সবাই ব্যস্ত আছেন, আমরাও ব্যস্ত আছি, সুতরাং আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আমি জানি আপনি অনেক ব্যস্ততা উপেক্ষা করে এই ঈদের রাত্রিতে, যেখানে অনেক কাজ আছে, অনেক রকম পরিকল্পনা থাকে, সব কিছু উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং এই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটি সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভীতি সৃষ্টি হয়েছিল, এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল, গুজবের কানে হাত দিয়ে মানে দূরে মানে কানে কানে হাত না দিয়ে চিলের পেছনে দৌড়ানোর মতো যেটা একটা প্রবাদ আছে সেরকম করছিল, সেখান থেকে আপনি অন্তত অনেকটাই মানুষকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দিয়েছেন। আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে আমরা সত্যি ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ জানাভাই এবং সবাইকে আবার ঈদ মোবারক। আপনাকেও আবারও ধন্যবাদ এবং ঈদ মুবারক। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস দেশে ফিরেই করতে হবে কি আবেদন কিনা, বা কতটা সত্যি কতটা গুজব ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছি। বিস্তারিত আরও আমরা ভবিষ্যতে আলোচনা করব, সে প্রতিশ্রুতি রইল। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি এবং ঈদ মুবারক। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।